Hello friends, how are you? I hope you are all doing well. So in this video, I am going to teach you spotting the error. তো এই ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট যারা কম্পিটিটিভ যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছো এবং তোমাদের চাকরির পরীক্ষার ইংলিশ সিলেবাসে এই স্পটিং এরর বলে একটা চ্যাপ্টার রয়েছে। তো আমি সেই স্পটিং এররটাই তোমাদেরকে করাচ্ছি। তো তোমাদেরকে কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমার ভাই বন্ধুদের মধ্যে যদি কেউ মানে প্রিপারেশন নিচ্ছে, প্লিজ এই ভিডিওটাকে তাদের কাছে শেয়ার করো, প্লিজ শেয়ার করো। তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করছি। দেখো কিভাবে তোমাদেরকে স্পটিং এরর শেখায়, ঠিক আছে? তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ক্লাসটি ডাব্লিউবিপি, কেপি, জিডি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, ইটিসি, সিজিএল এর প্রিলিমস পর্যন্ত এবং মেন্সের যে এমসিকিউ পার্ট রয়েছে সব কমপ্লিট হয়ে যাবে এই কনসেপ্টের মধ্যে দিয়ে। তো ক্লাসটা বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট, কতটা ভাইটাল ক্লাস, বুঝতে পারছো? এতগুলো এক্সাম এবং এর নিচে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে এই কনসেপ্টে তুমি যদি কোশ্চেনগুলোকে করো। তো চলো তোমাদেরকে এবার আমি বুঝিয়ে দিই একটা একটা করে কোশ্চেন। দেখো এই পার্টটা হচ্ছে কি বলতো, স্পটিং দ্য এরর। মানে আমাদেরকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্সে এ বি সি, এই এ বি সি ডি এই চারটে পার্টে ভাগ করা থাকবে, ঠিক আছে? এবং আমাদেরকে বেছে নিতে হবে যে কোথাও মানে স্পটিং দ্য এরর মানে ভুল আছে এবং ভুলটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, দেখতে হবে এ পার্টে ভুল আছে না বি পার্টে না সি পার্টে, ঠিক আছে? সাপোজ ধরো এখানে অ্যান্সার রয়েছে, ঠিক আছে? অ্যান্সার রয়েছে এখানে এ বি সি ডি, ঠিক আছে? এবার তুমি দেখছো যে এ পার্টে ভুল আছে। তুমি ধরো এই কোশ্চেনটা আমি পড়ছি, দেখো হি ওয়াজ সো ইনকুইজিটিভ, হি ওয়াজ সো ইনকুইজিটিভ একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড যেটার মানে হচ্ছে এনথুজিয়াস্টিক, প্রচন্ড কৌতূহলী, ঠিক আছে? যে বলছে কি হি ওয়াজ সো ইনকুইজিটিভ, সে ছিল এতটাই কৌতূহলী। বি পার্টে বলছে দ্যাট হি রাইজেস মেনি কোশ্চেন্স ইন দ্য ক্লাস। কি বলছে? দ্যাট হি রাইজেস, রাইজ মানে কি জানো? রাইজ, RISE, রাইজ মানে হচ্ছে গেট আপ, রাইজ মানে হচ্ছে গেট আপ মানে হচ্ছে ওঠা। রাইজের পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম কি জানো? রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে রিজেন, RISEN, ঠিক আছে? তো দেখো দ্যাট হি রাইজেস যে সে ওঠে, সে তোলে, কি তোলে? মেনি কোশ্চেন্স, অনেকগুলো প্রশ্ন। কোথায়? ইন দ্য ক্লাস। তো এখানে বলো কোথায় ভুল আছে। দেখো ভুল আমাদের এইখানে রয়েছে, বি পার্টে ভুল রয়েছে। বি পার্টে কেন ভুল? হি রাইজ মানে তো ওঠা, রাইজ মানে সূর্য ওঠা বা কোনো কিছু ওঠা, কিন্তু এখানে একজন ব্যক্তি, একজন ছাত্র যে কি মানে প্রশ্নগুলোকে তুলছে, কোথায়? ক্লাসে, সেই তোলার মানে হচ্ছে আলাদা, সেটা হচ্ছে রেইজ, RAISE, রেইজ। এটার পাস্ট ফর্ম হচ্ছে রেইজড, RAISED, রেইজড, RAISED, রেইজড। তো আমাদের এখানে পাস্ট ইনডিফিনাইট আছে, সেন্টেন্সটি ওয়াজ রয়েছে, সেই কারণে আমরা পাস্ট ইনডিফিনাইটেই যাব। তাহলে আমরা রেইজডটাকে নিব, RAISED, V2টাকে নিলাম, ঠিক আছে? তাহলে হি রেইজড আমাদের বি পার্টে ভুল ছিল। তাহলে এখানে আমাদেরকে অ্যান্সারে কি দিতে হবে? যে বি পার্টে আমাদেরকে টিক দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ভুলটা কোথায় ছিল? এই যে রেইজড, এখানে আমাদের কি হবে? RAISED, কি হবে? এটা এখানে হবে, এটা মুছে দাও, বা এখানে এটার পরিবর্তে কি হবে? RAISED, রেইজড মানে তুলেছিল। কি তুলেছিল? অনেকগুলো প্রশ্ন, মানে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, কোথায়? ক্লাসে। তাহলে আমাদের এটা নো এরর হবে না। নো এরর যদি হতো, নো এরর কখন হবে? যখন সেন্টেন্সটিতে কোনো ভুল থাকবে না, তখন আমরা নো এরর নিব। তখন আমরা সিলেক্ট করব কি? ডি সিলেক্ট করব। তাহলে কি হলো? হি ওয়াজ সো ইনকুইজিটিভ দ্যাট হি রেইজড মেনি কোশ্চেন্স ইন দ্য ক্লাস।
ওকে, চলো নেক্সট কি বলেছে, হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস বাট ব্রট আপ ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। তারপর ডি আছে নো এরর। তো দেখো এখানে সেন্টেন্সটি ভালো করে পড়ো, যারা এসএসসি অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে। নানান তোমার অ্যাসপেক্টসে কোশ্চেনগুলোকে বারবার এসএসসি জিজ্ঞাসা করে, ঠিক আছে। দেখো হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস, ঠিক আছে, বর্ন, দেখো হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস। পোর প্যারেন্টস মানে গরিব যে একটা পিতামাতা, মানে গরিব প্যারেন্টস বলতেই তো ফ্যামিলিটাকে বোঝাচ্ছে, ইন্ডিকেট দিচ্ছে, সেই ফ্যামিলি থেকে সে কি করেছিল, জন্মগ্রহণ করেছিল। বাট ব্রট আপ, কি বলছে, পোর প্যারেন্টস, তার বাবা মা হচ্ছে গরিব, কিন্তু সে কি হয়েছিল, ব্রট আপ। ব্রট আপ এর প্রেজেন্ট ফর্ম কি জানো, ব্রট আপ এর প্রেজেন্ট ফর্ম এই যে ব্রিং আপ, BRING, ব্রিং আপ, এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট আপ। এই যে ব্রট আপ পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রট আপ, মানে এটা আমাদের V2 এবং কি V3 হয়, ঠিক আছে। ব্রিং, ব্রড, ব্রড, ব্রিং মানে তো জানো আনা, সেখান থেকে এসছে এই ফর্মটা ব্রট আপ ফ্রেজাল ভার্বে। তো ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে কি বলতো, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, মানে রিচ। অ্যাফ্লুয়েন্ট মানে কি, রিচ, রিচ, RICH, রিচ ফ্যামিলি। তাহলে কি হলো আমার সেন্টেন্সটি, কি হলো যে হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস। তো এবার এই জায়গাটাতে ভালোভাবে খেয়াল করো তো, এ পার্টটাতে দেখো BORN, বর্ন, BORNE, বর্ন আছে, তাই না। এইখানটাতে আমার একটু মিস্টেক লাগছে, দেখো তোমরা সবাই ফলো করে, এখানে মিস্টেক নাই, মিস্টেক আছে, দেখো বর্ন, BORNE, এই কথাটা আছে, তাই তো, এই ওয়ার্ডটি রয়েছে। তো আমরা জানি বিয়ার, BEAR, বিয়ার মানে কি, বিয়ার মানে জন্মগ্রহণ করা। তো এর পাস্ট ফর্ম কি হয় জানো, BORE, বোর, পাস্ট পার্টিসিপল হচ্ছে BORNE, বর্ন, BORN, বর্ন হয়, বিয়ার, বোর, বর্ন। কিন্তু আমরা এই যে বর্ন, এইটা BORNE কখন নিই, যখন আমরা টু টলারেট, TOLERATE, টলারেটের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করি, ঠিক আছে। BEAR, বিয়ার, বোর, BORE, বোর, BORNE, বর্ন, মানে কি টলারেট, সহ্য করা। কিন্তু এখানে আমাদের কি আছে, যে একটা পোর ফ্যামিলিতে, এই যে পোর ফ্যামিলি, পোর প্যারেন্টস, তার বাবা মা গরিব, সেই গরিব ঘরে সে কি করেছিল, জন্মগ্রহণ করেছিল। তাহলে আমাদের এখানে কি হবে, এটা BORN, বর্ন হবে, এই এন ইটা থাকবে না, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কি, উত্তর হয়ে যাবে স্পটিং আমরা কোথায় পেলাম, এ নাম্বারে পেলাম, ঠিক আছে। চলো তাহলে হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস, সে জন্মগ্রহণ করেছিল গরিব পিতামাতার ঘরে, বাট ব্রট আপ, কিন্তু সে কি হয়েছিল, বড় হয়েছিল, মানে লালিত পালিত হয়েছিল ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, একটা রিচ ফ্যামিলিতে, ঠিক আছে। অ্যাফ্লুয়েন্ট মানে রিচ, ধনী পরিবারে। তাহলে আমাদের এখানে নো এরর নেই, ঠিক আছে। তো তোমাদেরকে ভালো করে দেখতে পাচ্ছ ভার্বটা কিভাবে তোমাদেরকে মানে স্ট্রং করতে হবে। যারা এসএসসি অ্যাসপিরেন্টস রয়েছে তারা অবশ্যই ভার্বটাকে স্ট্রং করো, ঠিক আছে। চলো নেক্সট, দ্য ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ড ইন 1950, দ্য ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ড ইন 1950 when India was not self-dependent in many aspects, ঠিক আছে। কি বলছে মানেটা দেখো, দ্য ইউনিভার্সিটি ওয়াজ এর মানে কি ছিল, তাহলে দ্য ইউনিভার্সিটি ওয়াজ, ইউনিভার্সিটিটা মানে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়টা ছিল, কি ছিল, তারপর ভার্বটার সাথে আমরা পড়লে বুঝতে পারবো যে ফাউন্ড ইন 1950। দেখো ইউনিভার্সিটিটা তো কি হয়েছিল, 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে ভালো করে খেয়াল করো তো তোমরা, যে ফাউন্ড আমরা কোন ভার্বের পাস্ট ফর্মে পাই এবং পাস্ট পার্টিসিপল ফর্মে। আমরা ফাউন্ড এই ওয়ার্ডটি দেখতে পাই যখন আমরা ফাইন্ড ভার্বটিকে আমরা পড়ি, ফাইন্ড, FIND, ফাইন্ড মানে কি, ফাইন্ড মানে খোঁজা, টু সার্চ কোনো কিছু, এর পাস্ট ফর্ম হচ্ছে FOUND, ফাউন্ড,
পাস্ট পার্টিসিপল হচ্ছে FOUND, ফাউন্ড। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে দ্য ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ড ইন 1950 when India was not self dependent in many aspects। তাহলে আমরা এখানেই আমরা দেখতে পেয়ে গেছি ভুলটি কি ভুল রয়েছে না, এখানে ফাউন্ড কথাটা আছে। ফাউন্ড মানে তো খোঁজা, ফাউন্ড তো আমাদের প্রতিষ্ঠা করা না, আমাদের প্রতিষ্ঠা করার ফর্ম হচ্ছে কি FOUND, ফাউন্ডেড, FOUNDED, ফাউন্ডেড, FOUNDED, ফাউন্ডেড। তাহলে আমাদের প্রতিষ্ঠিত হওয়া মানে কি ফাউন্ডেড কথাটা আমাদেরকে নিতে হবে, V3 ফর্মটা নিতে হবে, কারণ ওয়াজ রয়েছে এখানে, তাহলে এখানে V3 নিতে হবে কি ফাউন্ডেড, FOUNDED, ফাউন্ডেড মানে কি প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। when, যখন ইন্ডিয়া ওয়াজ নট, ভারত ছিল না সেলফ ডিপেন্ডেন্ট, ডিপেন্ড মানে কি নির্ভর করা, মানে নিজে যে একটা নির্ভরশীল, সেই নির্ভরশীলতার মধ্যে ছিল না। ইন মেনি অ্যাসপেক্টস মানে নানা রকম দৃষ্টিভঙ্গি বা নানা রকম দিক থেকে ভারত যখন নিজে আত্মনির্ভরশীল ছিল না, সেই সময় এই ইউনিভার্সিটিটি কি হয়েছিল, ফাউন্ডেড হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, চলো 4 নাম্বারটা এবার দেখি। 4 নাম্বারটা চেষ্টা করো তোমরা অ্যান্সার করার, কোন পার্টে আমাদের এরর রয়েছে ফাইন্ড আউট করো। দেখো, I complained against him as in spite of repeated warnings he failed to mend his ways। কি বলছে যে I complained against him, আমি তার বিরুদ্ধে কি করি, কমপ্লেন মানে কি অভিযোগ করার আরো ইংলিশ কি রয়েছে গ্রিভেন্স, GRIVENC, গ্রিভেন্স। as in spite of repeated warnings, কি বলছে যে রিপিটেড মানে বারবার সে ওয়ার্নিং এর সত্ত্বেও, ইনস্পাইট একটা প্রিপোজিশন, ঠিক আছে, বারবার যে তার সতর্কতা সত্ত্বেও হি ফেইলড, সে কি হয়েছিল, ব্যর্থ হয়েছিল, টু মেন্ড মানে কি জানো, মেন্ড মানে মেরামত করতে মানে ঠিক রাখতে, তার যে ওয়েজ, তার যে পথ, সেই পথকে ঠিক রাখতে সে কি হয়েছিল, ব্যর্থ হয়েছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আবার মানে কমপ্লেইন্টে এখানে এ পার্টে আমরা একবার ইজিলি ভাবে দেখতে পাচ্ছি ভুলটা রয়েছে। ভালোভাবে লাইনগুলোকে পড়ো তবেই বুঝতে পারবে। দেখো, কমপ্লেইন্ট, COMPLAINT, কমপ্লেইন্ট এই ওয়ার্ডটি কি কোন ফর্মে রয়েছে জানো, নাউন ফর্মে রয়েছে। কমপ্লেইন্ট হচ্ছে নাউন, কিন্তু আমাদের ভার্ব ফর্ম দেখতে গেলে কি হবে, COMPLAIN, কমপ্লেইন। এর সাথে আমি কি যুক্ত করব, ইডিটা কি হয়ে যাবে, V2 and V3, ওকে, V2 and V3। তাহলে আমাদের এখানে কি আছে, I complained হতো, এখানে এটা কমপ্লেইন্ট নাউন ফর্মে রয়েছে, এটা হবে না। তাহলে কি হবে, কমপ্লেইন্ড, COMPLAINED, কমপ্লেইন্ট। তাহলে আমাদের কি হলো, I complained, এটা আমাদের কি হলো, V2 হলো পাস্ট ইনডিফিনিটে। I complained against him, আমি তার বিরুদ্ধে কমপ্লেইন করলাম, তার বিপক্ষে, as in spite of repeated warnings, মানে তাকে বারবার ওয়ার্নিং এর সত্ত্বেও সে ব্যর্থ হয়েছিল, failed to mend his ways, তার যে পথ, সেই পথ মেরামত করতে সে ব্যর্থ হয়েছিল, সেই কারণে তাকে কি বলছে, আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। হলো, নেক্সট চলো 5 নম্বরে কি বলছে, দেখো 5 নম্বরে বলছে, আচ্ছা 4 নাম্বার আমাদের কমপ্লিট হয়ে গেল তাই তো, আচ্ছা 4, 5, এবার চলো 5-এ কি বলছে, failure must not have permanent effect on a person because only the tough survive। তারপরে কি রয়েছে, নো এরর, ঠিক আছে, বলে এটা কি হবে, কোন জায়গাটায় ভুল আছে ফাইন্ড আউট করো, স্পট করো। দেখো, ফেইলিওর মাস্ট নট হ্যাভ পার্মানেন্ট এফেক্ট অন এ পারসন বিকজ অনলি দ্য টাফ সার্ভাইভ। কি বলছে, সরি, ফেইলিওর মানে কি, ফেইলিওর বলতে কাদেরকে বোঝানো হয়েছে, যারা ব্যর্থ লোক, তাই তো, যারা ব্যর্থ, বারংবার যারা ব্যর্থ হয়। মাস্ট নট হ্যাভ মানে তাদের নেই কি, পার্মানেন্ট এফেক্ট নেই, মানে ফেইলিওরটা মানে ব্যর্থতা, এখানে সরি,
এর ফেলিওর মানে ব্যর্থতাটাকে ইন্ডিকেট করেছে। ব্যর্থতা মাস্ট নট হ্যাভ, ব্যর্থতা পার্মানেন্ট এফেক্ট অন এ পার্সন, মানে একটা ব্যক্তির জীবনে, একটা মানুষের জীবনে একটা পার্মানেন্ট, একটা চিরন্তন একটা যে প্রভাব, সেই প্রভাবটা নয়। বিকজ অনলি দ্য টাফ সার্ভাইভ, অনলি দ্য টাফ, কারণ বলছে যে যারা কঠোর নিয়ম নিষ্ঠা এবং যারা শ্রমশীল, যারা যেসব মানুষরা কঠোর পরিশ্রম করতে পারে তারাই কি করবে, সার্ভাইভ করবে, টিকে থাকতে পারবে। মানে সার্ভাইভ করা মানে হচ্ছে কি টিকে থাকা, এটা আমাদের V1 রয়েছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিটে বলেছে। তো এখানে দেখো ফেইলর মাস্ট নট হ্যাভ, বলছে ফেইলরটা মানে ব্যর্থতাটা একটা চিরন্তন এফেক্ট পার্মানেন্ট একটা এফেক্ট বলেছে। কিন্তু এখানে দেখো এফেক্ট হচ্ছে আমাদের কি একটা ভার্ব ফর্ম, কি ফর্ম, এটা আমাদের একটা এফেক্ট হচ্ছে আমাদের একটি কি ভার্ব ফর্ম। ওকে, দেখো AFFECT এফেক্ট হচ্ছে আমাদের একটা ভার্ব ফর্ম, এর সাথে আমরা কি যুক্ত করি, ইডি যুক্ত করে আমরা V2 আর হচ্ছে V3 করি, সরি। তো এখানে আমাদের এখানে কি ভার্ব আসবে, পার্মানেন্ট এফেক্ট হয় না পার্মানেন্ট এফেক্ট হয়, এফেক্ট EFFECT, এফেক্ট মানে কি জানো, EFFECT, এফেক্ট মানে হচ্ছে ফলাফল, মানে রেজাল্ট, মানে আমাদের হচ্ছে ফলাফল। এইখানে আমাদের এই পার্টে বি পার্টে আমাদের ভুল রয়েছে। কোন পার্টে, বি পার্টে আমাদের ভুল রয়েছে, কারণ এফেক্ট হচ্ছে একটা ভার্ব ফর্ম আর এফেক্ট হচ্ছে আমাদের একটা নাউন ফর্ম। তাহলে বলছে যে পার্মানেন্ট এফেক্ট নয়, ফলাফল নয়, পার্মানেন্ট প্রভাব তো না, পার্মানেন্ট একটা ফলাফল, পার্মানেন্ট রেজাল্ট নয়। বলছে ব্যর্থতা পার্মানেন্ট একটা চিরন্তন একটা রেজাল্ট নয়, অনেক পার্সেন্ট একটা ব্যক্তির যে চিরন্তন সারা জীবনের একটা যে প্রভাব সেটা তো না, একটা ফলাফল, ওটা তো নয়। কেন, কারণ কি বলছে, অনলি দ্য টাফ সার্ভাইভ, যারা শ্রমশীল তারাই টিকে থাকবে পৃথিবীতে, সেটাই বলতে চেয়েছে। তো আমাদের এখানে জাস্ট এখানে এফেক্ট হবে না, এফেক্ট হবে, ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে আমাদের বি পার্টে কি ছিল, রং ছিল। চলো নেক্সট, 6 নম্বরে কি বলেছি দেখো, আই কিপ মাই কুল, মানে আমি নিজেকে কি রাখি, আমি নিজেকে ঠান্ডা রাখি, মানে আমার ব্রেনটাকে আমি উত্তেজিত করি না, কুল রাখি। এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটে V1 রয়েছে। আই কিপ মাই কুল, আমি নিজেকে কুল রাখি, অ্যান্ড নেভার এবং কখনোই লস মাই টেম্পার মানে কি, টেম্পার মানে আমাদের যে মেজাজ, সেই মেজাজ মানে হচ্ছে টেম্পার, আমার টেম্পারটাকে কি বলছে যে হারাই না, ইভেন হোয়েন যখন প্রভোক, PROVOK, প্রভোক মানে কি, প্রভোক মানে হচ্ছে জ্বালাতন করা, মানে বিরক্ত হওয়া, সেই সময়তেও আমি আমার মেজাজটাকে ঠিক রাখি। তো এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা ভার্বটা আবার এখানে মিস্টেক রয়েছে। আই কিপ মাই কুল, আমি নিজেকে কুল রাখি, ঠান্ডা রাখি, অ্যান্ড নেভার লুজ মানে আলগা করা, LSS লুজ মানে কি, লুজ মানে হচ্ছে আলগা করা, LSS লুজ, দেখো LSS লুজ মানে তো আলগা করা। তো এখানে আমাদের পাস্ট ফর্ম হবে কি, LSSD লুস্ট, এটাই আমাদের V2 আর হচ্ছে V3 লুস্ট। কিন্তু আলগা করা হবে কি এখানে, টেম্পারটাকে আমি কি মানে নেভার কখনো হারাই না, মানে লস, মানে হচ্ছে কি আমার কি দেখতে পাচ্ছি ভার্বটা কি আছে, লস, পাস্ট ফর্ম হচ্ছে এর কি LOST লস্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে LOST লস্ট। তাহলে এখানে আমরা কি নিয়েছি, এখানে প্রেজেন্ট ফর্মে নিয়েছি, তাহলে আমাদের এখানে কি লাগবে, লস লাগবে, LOSE, এটা আমাদের কি হবে এখানে LOSE লস হবে, মানে অ্যান্ড নেভার লস মাই টেম্পার, আমি আমার কখনো মেজাজটাকে হারাই না, ইভেন হোয়েন এবং এমনকি যখন প্রভোক হয়, মানে জ্বালাতনের মধ্যে থাকে, তখন আমি আমার মেজাজটাকে ঠিক রাখি। নো এরর, এখানে নো এররও হবে না, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে বি। এরকমই অপশন দেয়া থাকবে, আবার আমাদের তখন অ্যান্সারটা হয়ে যাবে কি বি। ঠিক আছে,
চলো নেক্সট 7 নম্বর দাগের প্রশ্নে কি বলছে দেখো, হি লাইট অন দ্য গ্রাস ফর আওয়ার্স এনজয়িং দ্য কুল ব্রিজ নো এরর। তো দেখো সেন্টেন্স পড়ে মানে বোঝার চেষ্টা করো। হি লাইট, দেখো লাই, লাই মানে কি বলতো, লাই মানে কি, এখানে মুছে দিই এটা, লাই মানে কি বলো, লাই মানে হচ্ছে মিথ্যে কথা বলা, তাই তো, লাই মানে হচ্ছে মিথ্যে কথা বলা। এর পাস্ট ফর্ম কি হয় জানো, LIED হয়, লাইট। তো এবার দেখো এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, আমরা ইজিলি আনসার পেয়ে যাচ্ছি। দেখো হি লাইট অন দ্য গ্রাস, মানে ঘাসের ওপর কি সে মিথ্যা কথা বলেছিল না, ঘাসের ওপর কি হবে, ফর আওয়ার্স এখানে বলছে কয়েক ঘন্টা ধরে কি এনজয়িং দ্য কুল ব্রিজটাকে মানে মৃদুবন্ধ যে ঠান্ডা বাতাস, সেই বাতাসটাকে কি করলো, কয়েক ঘন্টা ধরে সে এনজয়িং করলো, উপভোগ করলো। তাহলে এখানে কি হবে, ঘুমানো মানে স্লিপ করা। তো আমরা জানি লাই মানে হচ্ছে শোয়া, লাই এর পাস্ট ফর্ম, লাই মানে মিথ্যা কথা বলা হয়, লাই মানে শোয়া হয়, পাস্ট ফর্ম হচ্ছে লে, পাস্ট পার্টিসিপল হচ্ছে LAIN, লেইন, এটা মানে হচ্ছে শোয়া, আর এই লাই মানে হচ্ছে মিথ্যে কথা বলাও হয়। কিন্তু এখানে আমরা বুঝতে পেরে গেলাম লাইট রয়েছে, সেই কারণে এখানে মিস্টেক রয়েছে, ভুল আছে। তাহলে আমাদের রাইট আনসার কি হয়ে যেত, এটা 7 দাগে যদি হতো তাহলে আমাদের রাইট আনসার হয়ে যেত এ হয়ে যেত। ঠিক আছে, তো হি এখানে কি উত্তর আসবে, লে আসবে, হি লে অন দ্য গ্রাস, সে কি করেছিল, ঘুমিয়ে পড়েছিল ঘাসের উপর, ফর আওয়ার্স কয়েক ঘন্টা ধরে, এনজয়িং দ্য কুল ব্রিজ, BREEZ, ব্রিজ মানে মৃদুবন্ধ যে বাতাস, সেই বাতাসটাকে এনজয়িং করছিল, উপভোগ করছিল এবং ঘুমিয়ে পড়েছিল, নো এরর, তাহলে এখানে হবে না। চলো নেক্সট, আটেরটা কি বলছে, দেখো, ডিউরিং দ্য রেইনি সিজন, মানে বর্ষা ঋতু, যেটা আমাদের বর্ষা ঋতু, সেই ঋতুর সময় ধরে বলছে যে ডিউরিং মানে একটা পিরিয়ড অফ টাইমকে বোঝায় ডিউরিং মানে, তো ডিউরিং দ্য রেইনি সিজন, সেই রেইনি সিজন ধরে মেনি রিভার্স, কি বলছে, মেনি রিভার্স ওভারফ্লিউ দেয়ার ব্যাঙ্কস, ব্যাঙ্ক মানে কি, নদীর যে উপকূল হয়, এটা যদি নদী হয়, নদীর এটা তো জল, তাহলে নদীর উপকূলের মাত্রা কতটা, এতটা, তাই তো, এতটা জল আছে, যখন এর উপর দিয়ে উপছে যাবে তখন আমরা বলি সেটাকে ওভারফ্লো, এটাকে আমরা তখন কি বলি, ওভারফ্লো বলি, ওভারফ্লিউ নয়। ওভারফ্লিউ কখন হয়, যখন আমি ধরো এখানে একটা দেশ, এখানে একটা দেশ, যখন আমি উড়ে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গা, তখন সেটাকে আমরা বলি কি, ওভারফ্লিউ, OVERFLEW, ওভারফ্লিউ, ওভার এটাকে ফ্লাই বলি, ওভারফ্লাই, FLY, মানে ফ্লাই মানে যে ওরা, ফ্লোন হয় না, সেই এখানে ফ্লিউটা ইউজ করেছে, দেখো ওভারফ্লিউ। তো আমি তার মেনি রিভার্স ওভারফ্লিউ, মানে অনেক রিভার তার ওভারফ্লিউ মানে উড়ে তো যায়নি, দেয়ার ব্যাঙ্কস, তাদের ব্যাঙ্কস উপকূল থেকে, তাহলে এখানে কি হবে, ওভারফ্লো, অ্যান্ড কস্ট গ্রেট ডিফিকাল্টি, এবং কি হয়েছিল, কারণ হয়েছিল কিসের, গ্রেট ডিফিকাল্টি, মানে অনেক যে সমস্যা, অনেক মানে একটা যে প্রবলেম, ডিফিকাল্টি মানে কি সমস্যা, নদী উপচে গেলে কি হবে, বন্যা হবে, বন্যার ফলে মানুষের যে কষ্টসাধ্য, সেই কষ্টসাধ্যের কি হয়েছিল, কারণ হয়েছিল, যার ফলে। তো এখানে কি আমরা দেখতে পাচ্ছি, আমরা ইজিলি আমরা বুঝতে পেরে গেছি অনেকক্ষণ আগেই যে এখানে ওভারফ্লিউয়ে ভুল রয়েছে। তাহলে আমাদের ওখানে কি করতে হবে, আমাদের ওখানে করতে হবে ওভার ফ্লিউ আছে, তাহলে এই নদী থেকে যে জল উপচে যাচ্ছে উপর দিয়ে, তখন আমাদের কি হচ্ছে, ওভারফ্লিউ থেকে ওভারফ্লো ছিল, ওভারফ্লো, এই যে লিখে দিই ভার্বটি OVERFLOW, ওভারফ্লো, তাহলে আমাদের পাস্ট ফর্মে কি হবে,
FLOWED ওভারফ্লোড, এটাই আমাদের V2 অ্যান্ড V3। তাহলে আমাদের V2টাকে নিতে হবে, V2টিকে নিতে হবে, তাই তো? তাহলে আমাদের এখানে কি আসতো? ওভারফ্লোড আসতো, এখানে ওভারফ্লিউ করেছে, আমাদের এখানেই ভুল রয়েছে। এটা কি হবে? OVERFLOWED। এবার দেখো লাইনটি, ডিউরিং দ্য রেনি সিজন, মানে বর্ষা ঋতু ধরে মেনি রিভার্স, অনেক নদীগুলো ওভারফ্লোড হয়ে গিয়েছিল, মানে নদী থেকে পুরো জল উপচে গিয়েছিল তাদের ব্যাঙ্কস, তাদের যে উপকূল, সেই উপকূলগুলো থেকে, অ্যান্ড কস্ট গ্রেট ডিফিকাল্টি, এবং বিশাল বড় সমস্যার কারণ হয়েছিল, তাই তো? মানে বন্যা হয়ে গেছিল। তো এখানে আমাদের এরর পেলাম কোথায়? আমাদের এরর পেলাম বি পার্টে, ঠিক আছে? আমাদের এরর পেয়েছি কি পার্টে? এই 8 দাগের প্রশ্নের বি পার্টে আমরা এররটি পেয়েছি, ঠিক আছে? চলো নেক্সট, 9 নম্বরে কি বলছি? হি লে হিজ লাগেজ। লে, দেখো ভালোভাবে বুঝবে, এই 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 ওয়ার্ডগুলো তোমাকে কনফিউজ করবে এক্সাম রুমে গিয়ে, যখন তুমি দেখবে লে, লিউ, লেইন, এই ওয়ার্ডগুলো দেখো। হি লে হিজ লাগেজ অ্যাসাইড মানে পাশে, অ্যান্ড লে ডাউন টু রেস্ট ফর এ হোয়াইল। কি বলছে দেখো, আচ্ছা, লে ব্লেড লেইট, তাই তো? দেখো সে কি করলো, এটা আমাদের কি ফর্মে রয়েছে? লে, লে মানে হচ্ছে রাখা, LAY, লে, লে মানে রাখা, পাস্ট ফর্ম হচ্ছে LAID, লেট, পাস্ট ফর্ম হচ্ছে LAID, লেট। এবার ভালোভাবে দেখো, এখানে আমাদের কি বলছে? হি লে যদি হতো, তাহলে হি তো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে লেস করতো, কিন্তু সেটা করেনি ভাই। কি করেছে? লে করেছে। তাহলে আমাদের কি আছে? এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে। তাহলে আমাদের কি হতো? লে মানে কি? রাখা, লে মানে রাখা, তাহলে কি হতো? লেইড হতো। এটি কি হতো? LAID, লেইড। হি লেইড হিজ লাগেজ, সে তার লাগেজটিকে রাখলো, অ্যাসাইড পাশেই, অ্যান্ড লে ডাউন, আবার এখানে কি হতো? এখানে অ্যান্ড লে ডাউন, এবং সে কি করেছিল? শুয়ে পড়ে, টু রেস্ট নিতে, আরাম করতে, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, নো এরর। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের এ পার্টে ভুলটি ছিল, আমাদের ওখানে কি হতো? লেইড হতো। তাহলে কি দেখো, হি লেইড হিজ লাগেজ, সে তার লাগেজকে রেখেছিল অ্যাসাইড পাশে, অ্যান্ড লে ডাউন, এবং নেয়, কি নেয়? লে ডাউন মানে হচ্ছে ঘুমিয়ে পড়ে, লে ডাউন ঘুমিয়ে পড়েছিল, মানে মানে শুয়ে পড়া, যে মানে অ্যাকচুয়ালি এই যে লে ডাউন মানে রাখা। দেখো, হি লেইড হিজ লাগেজ, সে তার লাগেজটিকে রাখলো অ্যাসাইড পাশে, অ্যান্ড লে ডাউন, এবং সে কি করলো? একটু শুয়ে পড়লো, ঠিক আছে? শুয়ে পড়লো, টু রেস্ট ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য রেস্ট নিতে, আরাম নিতে। ওকে, চলো নেক্সট। তাহলে আমাদের এখানে কি পেলাম? আমাদের এখানে এ পার্টে আমাদের ভুল ছিল 9 নম্বরে। নেক্সট দেখো 10 নম্বরে কি বলছে? When calamity fell the village, they faced it bravely, no error। কি বলেছে এখানে? When calamity মানে কি বলতো? calamity মানে হচ্ছে চরম দুর্দশা, মানে কষ্ট, একটা মানে যে সমস্যা, কঠিন সমস্যা, সেই সমস্যাকে বলা হয় calamity। When calamity fell the village, they faced it, মানে একটা যে সমস্যা, সেই সমস্যাটাকে গ্রামবাসীরা কি করলো? মানে সম্মুখীন করলো, ব্রেভলি মানে সাহসের সাথে, নো এরর। এখানে তাহলে কোথায় ভুল আছে বলো? তাহলে দে ফেসড, এখানে V2 রয়েছে, তাই তো? তারা সম্মুখীনও করেছিল ব্রেভলি, মানে সাহসের সাথে। তাহলে আমাদের এখানে দেখো, এই যে ফল, দেখো তাহলে আমাদের এ পার্টেই ভুলটা হবে। এখান থেকে বি পার্টে আমাদের তো কোনো ভুল দেখতে পাচ্ছি না, সি পার্টে ব্রেভলি রয়েছে, কোনো ভুল নেই, ডি পার্টে নো এরর। তো এখন আমরা বুঝতে পারি নো এরর হবে কি, কিন্তু আমরা বুঝতে পেরেছি এখানে ফেল, FELL, ফল আমাদের আছে, ফল, ফেল, ফেলেন, তাই তো? FALLEN, কিন্তু আমাদের হচ্ছে বি, ফল যখন বলবো না,
কোনো দুর্দশায় পড়া। বিফল মানে কি? কোনো দুর্যোগে পড়া। বিফল মানে কোনো দুর্যোগে পড়া। তো বিফল, বিফেল, বিফলেন, ঠিক আছে, বিফল, বিফেল, বিফলেন। তাহলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি? আমাদের এখানে দেখতে পাচ্ছি যেখানে ফেল রয়েছে মানে পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে আমাদের এখানে কি হতো? বিফল মানে দুর্যোগে পড়া, ঠিক আছে। হোয়েন ক্ল্যামিটি মানে যখন দুর্দশাটা, মানে দুর্দশাটি একবারে বিফেল হলো, মানে মানে যে একটা প্রচন্ড যে দুর্দশা, দুঃখ দুর্দশা, সেটা যখন মানে পড়লো, কোথায় পড়লো? দ্য ভিলেজ, সেই গ্রামে। এবং গ্রামবাসীরা, দেই বলতে এখানে গ্রামবাসীরা কি করলো? ফেস্ট করলো ওটাকে ব্রেভলি, সাহসিকতার সাথে, আর নো এরর। তাহলে আমাদের এখানে এ পার্টে আমরা ভুলটি পেলাম। 10 নম্বরে আমরা কোথায় কোথায় ভুল পেলাম? এ পার্টে, ঠিক আছে। তো আমি এটা লিখে দিই, বিফল, বিফেল, বি এফ ই ডবল এল, ফেল, বিফালেন, এফ এ ডবল এল ই এন, ঠিক আছে। তো বিফল, বিফেল, বিফালেন মানে হচ্ছে কোনো দুর্যোগে, কোনো বিশাল একটা সমস্যা, মহামারীর মধ্যে পড়া, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হয়ে গেল কি? বিফল, ঠিক আছে। তো এই ছিল স্পটিং দ্য এরর। তো এইভাবে আমাদেরকে ভালো করে ডিপলি সেন্সে সেন্টেন্স গুলোকে পড়তে হবে, এবং এই সেন্টেন্স স্পটিং দ্য এরর থেকে তোমার এখানে যতগুলো এক্সাম রয়েছে, ঠিক আছে, এমন কোনো এক্সাম নেই যে সেখানে স্পটিং এরর থাকে না, ঠিক আছে। তো ক্লাসটি যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের মাঝে, এবং তোমার ফ্রেন্ড সার্কেল এবং তারও যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে তাদেরকে শেয়ার করো, ঠিক আছে। তোমাদেরকে আরো আমি একবারে সুন্দর সুন্দর ক্লাস দেবো, যেগুলো খুব মানে এক্সাম ওরিয়েন্টেড হবে, এবং তোমরা সেখান থেকে আই হোপ কমন পাবে 100% নয়, 200% গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে। সো ওকে, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। টাটা, বাই।